This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান মুখোমুখি। আজ এমন একজনের মুখোমুখি হয়েছি আমরা আর এমন একটা বিষয় নিয়ে মুখোমুখি হয়েছি যার জন্য আপনাদের প্রচুর ফোন টোন এসেছিল আমাদের কাছে। শুভেন্দু নিজের গড়েই ধরাশায়ী হলো। ধীরে ধীরে পায়ের তলার মাটি সরে যাচ্ছে শুভেন্দু অধিকারী। এই নিয়ে আমরা দুজনের সাথে কথা বলেছিলাম। দুজনকে বলেছিলাম আসুন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। একজন বিজেপির প্রতিনিধি আর একজন তৃণমূল কংগ্রেসের। দুর্ভাগ্যজনকভাবে বিজেপির প্রতিনিধি অনুষ্ঠানে জয়েন করলেন না। তাকে আমাদের যে লিঙ্ক পাঠানো ফোনে কথাবার্তা সব হয়ে গেল, তারপরেও তিনি জয়েন করলেন না দুর্ভাগ্যবশত। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, যার সরস বক্তৃতায় আপনারা ভেবেছেন, হেসেছেন, চিন্তা করেছেন, অরূপ চক্রবর্তী। টেলিভিশনে তার বক্তব্য আজকে এতদিন পরেও তিনি টেলিভিশন যাওয়া বন্ধ করেছেন, কিন্তু এতদিন পরেও আমরা ঘুরে ফিরে তার বক্তব্য শুনি, কারণ হৃদ্য হওয়ার জন্য, তথ্য জানার জন্য। এরকমই একজন উইকিপিডিয়া আমাদের সামনে উপস্থিত। অরূপ, তোমাকে আবার স্বাগত এনকে ডিজিটালে। প্রবীরদা, প্রথমত ভুল হয়েছে যে আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নই। হ্যাঁ, এটা একটা ভুল বার্তা যাচ্ছে, তাই আমার মনে হয় এই বার্তাটা সংশোধন করে নেওয়া প্রয়োজন। আমি একজন রাজনৈতিক ছাত্র, রাজনীতিকে দেখতে ভালোবাসি, রাজনীতিকে অবজার্ভ করতে পছন্দ করি সেই জায়গা থেকে, কারণ আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বলবার মতো জায়গা আমার নেই, তাই আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কোনো বক্তব্য কিন্তু রাখতে পারবো না। বেশ বেশ বেশ, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বক্তব্য না রাখলে আমাদের বেশি ভালো লাগবে। একজন সাধারণ রাজনৈতিক শিক্ষানবিশ হিসেবে আমি কিছু প্রশ্ন তোমাকে করি। একদম রাজনীতির ছাত্র হিসেবে নিশ্চিতভাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব আমার মতো করে, যেভাবে আমি রাজনীতিকে দেখি বা দেখার চেষ্টা করি, আমার জায়গা থেকে আমার যেটা মনে হয় সেটা আপনাদের দর্শকদের সামনে তুলে ধরবার। বেশ, তো শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা চর্চিত নাম, একটা উল্লেখযোগ্য নাম, এবং তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তার বিজয় রথ ধীরে ধীরে এগোচ্ছিল। হঠাৎ তিনি গতিপথ পরিবর্তন করে বিজেপিতে গেলেন এবং তারপর থেকেই তার ক্যারিয়ারে যেন একটা প্রশ্ন চিহ্ন লেগে গেল। কেন নিজের গড়েই ধরাশায়ী হচ্ছেন শুভেন্দু? নন্দীগ্রামের জয়, যেটাকে তিনি বারবার বলেন যে মুখ্যমন্ত্রীকে তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানানো শুভেন্দু অধিকারী আজ নিজের গড়েই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে ধরাশায়ী হয়ে গেল। কেন? প্রবীরদা, দেখো, ছোটবেলায় একটা হিন্দি সিনেমা খুব জনপ্রিয় হয়েছিল। সিনেমাটার নাম ছিল হাতি মেরা সাথী। তো ঘটনাচক্রে সেই সিনেমাটাকে বোধহয় গত পরশুদিন বাংলার মানুষ দেখলো একটু প্যারোডি করে, যে কাথি মারা লাথি। তো কাথি এভাবে কেন রাজনৈতিকভাবে পদাঘাত করলো, এই প্রশ্নটা বোঝার আগে দেখতে হবে যে শুভেন্দু অধিকারী, একদম ঠিক কথা বলেছ, যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক উত্থান কিন্তু কাথিকে কেন্দ্র করে। নন্দীগ্রাম তো পরে। শুভেন্দু অধিকারীর জীবনে, শুভেন্দু অধিকারীর আমি যতটুকু জানি কলেজ জীবন শুরু হয় কাথির প্রভাত কুমার কলেজ থেকে। সেখান থেকে তার পরবর্তীকালে শুভেন্দু অধিকারী তো নিজের ক্যারিশমা দিয়ে প্রথমে নেতা হননি। শুভেন্দু অধিকারীর বাবা ছিলেন পুরনো কংগ্রেসী, কিন্তু শুভেন্দু অধিকারীর বাবা 1998 সালে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিন থেকে ছিলেন না। আপনাদের মনে থাকবে দর্শকদের যে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস মাত্র 1 মাস 22 দিনের মাথায় দল তৈরি হওয়ার পরে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী শিশির অধিকারী আর কি, তিনি লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে কিন্তু প্রার্থী হয়েছিলেন। কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়া শিশির অধিকারী সেদিনকে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবং অখিল গিরি, তিনি হয়তো 1998 লোকসভা নির্বাচনে কাথি আসন, তৎকালীন কাথি আসন ডিলিমিটেশনের আগে, সেখান থেকে জিততে পারেননি, অল্প ভোটে হেরে গিয়েছিলেন। কিন্তু শিশির অধিকারী, যিনি দাবি করেন যে কাথির বেতাজ বাদশাহ, কাথি পূর্ব মেদিনীপুরের শেষ কথা তারাই, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। পরবর্তীকালে মমতাদির পতাকা তলে আসেন,
তৃণমূল কংগ্রেসে তার ছত্রছায়ায় এসে তারপরে শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের রমরমা বৃদ্ধি শুরু হয়। 2006-এ শিশির অধিকারী তিনি বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার পরবর্তীকালে 2009-এর লোকসভা নির্বাচন, ততদিনে রাজ্যের বুকে সিংহ নন্দীগ্রাম পর্ব ঘটে গিয়েছে, লালগড় নেতাই হয়ে গিয়েছে। সেই সময় লোকসভা নির্বাচনে তাদের জয়যাত্রার বিজয়রথ কার্যত শুরু হয়। এবং তার আগে প্রথমে এগরা থেকে শিশির অধিকারীর বিজয়, কাথি, তার আগে কাথি পুরসভার দায়িত্ব, এগুলো সবই কাথি কেন্দ্রিক হয়েছিল। তো সেই কাথি অর্থাৎ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গড়, সেই কাথিতে যখন কোনটাই কোঅপারেটিভ ব্যাংক, যেই কোঅপারেটিভ ব্যাংক পশ্চিমবাংলার যতগুলো কোঅপারেটিভ ব্যাংক আছে তার মধ্যে অন্যতম বৃহত্তম ব্যাংক হচ্ছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক। এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সমবায় পরিচালন সমিতির নির্বাচন ছিল, যেই পরিচালন সমিতি দীর্ঘদিন কার্যত একচ্ছত্রভাবে চালিয়ে এসেছেন কাথির অধিকারী পরিবার। যেই ব্যাংকের বিরুদ্ধে তখন অভিযোগ উঠেছিল যে বেআইনিভাবে অধিকারী পরিবারকে বা তাদের তল্পিবাহকদের বিভিন্ন জায়গায় লোন দেওয়া, যেই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে 2016 সালে যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন এই কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে, এই অভিযোগগুলো কিন্তু প্রবৃত্তি আমরা তুলিনি। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে তৎকালীন বাতিল হওয়া 500 টাকা এবং 1000 টাকার নোট অবৈধভাবে ট্রানজাকশন করিয়ে নতুন 2000 টাকার নোট এবং তখনকার দিনে 100 টাকার নোটে বদলানো হয়েছিল। এই অভিযোগগুলো ছিল বিজেপি, কারণ তখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। তো সেই কাথির দুর্গে যখন এবার কন্টাই এই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হলো, টোটাল আসনের মধ্যে 101টা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হলেন এবং মাত্র 7টি বা 8টি আসনে সম্ভবত বিজেপির প্রার্থীরা জয়যুক্ত হলেন। অর্থাৎ যেই কাথি কার্যত নাকি অধিকারী পরিবার শেষ কথা বলেন, যেই কাথিতে নাকি অধিকারীর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেই অধিকারী দুর্গর যে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে সেই ইঙ্গিত কিন্তু গত লোকসভা নির্বাচনেই পেয়েছিল। উত্তম বারিক প্রায় বাজি মেরে এনেছিলেন, শেষ ল্যাপে গিয়ে তিনি অল্প ভোটে হেরে যান। কিন্তু কাথি বিধানসভা বা শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর বাড়ি যে লোকসভার অন্তর্গত, সেই লোকসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। উত্তম বারিক সেটা প্রমাণ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। অর্থাৎ ফাটল চওড়া হচ্ছিল। তার মধ্যে নন্দীগ্রাম এই বিধানসভা যে তমলুক লোকসভার মধ্যে, সেই লোকসভার বুকে যাকে প্রার্থী করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার অর্বাচীনের মতো একের পর এক মন্তব্যে আরো বেশি করে বিজেপির মধ্যেই খেলো হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এর বাইরে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল রয়েছে। দিলীপ ঘোষের লবি মনে করেন যে দিলীপ ঘোষকে ইচ্ছে করে হারানো হয়েছে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে, মেদিনীপুর থেকে সরিয়ে তাকে পাঠানো হয়েছিল বর্ধমান দুর্গাপুরের হারা আসনে, এবং যার ফলে মেদিনীপুর সিটও হেরেছে, বর্ধমান দুর্গাপুরও হেরেছে। এবং এই হারের জন্য একটু এখানে একটু সংশোধন করে দিই, বর্ধমান দুর্গাপুর আসন থেকে এস আলু আলিয়া অল্প ভোটে হলেও জিতেছিলেন। না, আলু আলিয়া গতবার 1300 ভোটে জিতেছিলেন। কিন্তু আমি হারা আসন কেন বলছি, কারণ বিধানসভা 19-এ জেতার পরে 21-এর বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী সেই আসনে 1.5 লক্ষেরও বেশি ভোটে পিছিয়ে ছিল বিজেপি। একদম 2021-এ 1300 ভোটে এস আলু আলিয়া জিতেছিলেন কান ঘেঁষে। কিন্তু তারপরেও যখন বিধানসভা নির্বাচন ফল হয় তখন দেখা যায় যে দুর্গাপুরের একটি আসন শুধুমাত্র লক্ষণ ঘুরি জিতেছিলেন, বাকি দুর্গাপুরের আরেকটি আসনে আমাদের কৃষিমন্ত্রী বর্তমানে প্রদীপ মজুমদার তিনি জিতেছেন, এবং বর্ধমানের সবকটি আসনই, যেটা বর্ধমান দুর্গাপুরের মধ্যে পড়ে, সেই আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। অর্থাৎ 7টা বিধানসভার মধ্যে 6টাতেই তৃণমূলের বিধায়ক, এবং নেট রেজাল্টের মার্জিন 2021-এর নিরিখে 1.5 লক্ষেরও বেশি ভোটে ছিল। তাই কার্যত হারা আসনে বিজেপি বলির পাঠা বা বকলমে শুভেন্দু বলির পাঠা করতে দিলীপ ঘোষকে পাঠিয়েছিল। আবার দুর্জনে সুকান্ত মজুমদারও হেরে যায়, তার জন্য পেছন থেকে শুভেন্দু কলকাঠি মেরেছিল যাতে রাজ্য বিজেপিতে ও একমেবাদ দ্বিতীয় নেতা হতে পারে। তো স্বাভাবিকভাবে বিজেপির পুরনো অংশের কর্মীদের একটা বৃহৎ অংশের ক্ষোভ রয়েছে শুভেন্দু অধিকারীর প্রতি। এবং সাম্প্রতিককালের যে উপনির্বাচনগুলো হয়েছে, এই যে আরজিকর কাণ্ডের পরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এই উপনির্বাচন প্রবলভাবে প্রত্যাখ্যান করেছে সেই ন্যারেটিভকে। এবং এই উপনির্বাচন প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষের আস্থা এবং ভরসা সেই মমতা ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জিতে। বাংলার মানুষ এই অপপ্রচারে কান দেননি। আজকে আরজিকরের মিথ্যাচারগুলো মানুষের সামনে প্রমাণিত হয়ে গিয়েছে। সিবিআই
বাধ্য হয়েছে কার্যত চার্জশিট জমা দিতে পারেনি, কারণ প্রামাণ্য কোনো নথি তারা এস্টাবলিশ করতে পারেনি। তখন হয়তো প্রেসারে পড়ে ওসি তাকে টালাঠানা তাকে গ্রেপ্তার করতে হয়েছিল। দেখুন, সন্দীপ ঘোষ যদি অপরাধী হয়ে থাকেন তাহলে সিবিআই প্রমাণ করতো তদন্ত করে, কিন্তু তদন্তের ফলে যখন দেখা যাচ্ছে সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ করেছে, তখন সঞ্জয় রায়কে খুনি এবং ধর্ষক মানতে অসুবিধা হচ্ছে এই বাম বিজেপি এবং জুনিয়র ডাক্তারদের একাংশে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে যদি নিরপেক্ষ তদন্ত হয়, সিবিআই তদন্ত করলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তার কোনো দ্বিমত নেই, আপত্তি নেই। কলকাতা পুলিশ যদি না পারে তাহলে সিবিআইও তদন্ত করতে পারে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম 24 ঘন্টার মধ্যে যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, 58 দিন সময় লাগলো সিবিআই শেষে তাকেই গ্রেপ্তার দেখিয়েছে, কারণ সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্য কথা বলছে যে সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ করেছিল। কিন্তু সেই ঘটনাকে কাজে লাগিয়ে, এই ঘটনা খারাপ, নিন্দনীয়, বর্বরতম ঘটনা, সেই ঘটনাকে কাজে লাগিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল যে রাজ্য সরকারই যেন বকলমে এই খুন ধর্ষণে মদত দিয়েছে। তো স্বাভাবিকভাবেই মানুষ সেই ন্যারেটিভকে প্রত্যাখ্যান করেছেন, তাই উপনির্বাচনের ফলও 6-0 হয়েছে, তার আগের উপনির্বাচনের ফল 4-0 হয়েছে। যে রাজ্য আরজিকর প্রসঙ্গ যখন তুললেই তখন একটা কথা বলি যে আরজিকরে যে প্রেশার পলিটিক্স তৈরি হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে, সেখানে আমরা খানিকটা অবনত হতে দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি প্রায় সবকিছুই মেনে নিয়েছিলেন এবং একেবারে অকারণে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, অকারণে বিনা অভিযোগ প্রমাণে বিনীত গোয়েলের মতন একজন দক্ষ অফিসারকেও সরিয়ে দিয়েছিলেন তিনি। এটা তো প্রেশার পলিটিক্স। এই প্রেশার পলিটিক্স এর কাছে নত হওয়া একটা কি ভুল বার্তা গেল না কর্মীদের কাছে? না, এইটা যেরকম মিডিয়ার দিক থেকে তোলা প্রশ্নের যেরকম একটা সারবত্তা আছে, আমি অস্বীকার করি না, কিন্তু তার সাথে সাথে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মমতা ব্যানার্জি আসলে নিজে একজন আন্দোলনের মাটি থেকে উঠে আসা নেত্রী। মমতা ব্যানার্জি তো একদিনের নেত্রী হন। মমতা ব্যানার্জির পিছনে 45 বছরের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তো সেই নেত্রী যিনি নিজে গণ আন্দোলন করে উঠে এসেছেন, যিনি কখনো হাজরা মোড়ে লালু আলমের রডের বাড়ি মাথায় নিয়ে মৃত্যুমুখে চলে গিয়েছিলেন, যিনি 21শে জুলাই গুলি খেতে খেতে বেঁচে গিয়ে ফিরে এসছেন, যাকে মহাকরণের অলিন্দে মারতে মারতে সিপিএম এর হারমাদরা খুন করতে চেয়েছিল, বা যাকে সিঙ্গুরে 25শে সেপ্টেম্বর 2006 বিডি অফিস থেকে মধ্যরাতে চুলের মুঠি ধরে তুলে এনে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে কার্যত মাঝের গাড়ি চলন্ত অবস্থায় ছুঁড়ে ফেলে খুন করার চেষ্টা করা হয়েছিল, যিনি 26 দিনের অনশন করে নিজের জীবনকে বাজি রেখেও সিঙ্গুরের চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান দেন। যখন জুনিয়র ডাক্তারদের একটা অংশ, তাদের মধ্যে নিশ্চয়ই রাজনৈতিক অভিসন্ধি ছিল ঠিকই, কিন্তু সবাই তো আর রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আন্দোলনটা করেননি। আমাদের ঘরের একজন বোন, তার সাথে যখন এই ধরনের নৃশংস ঘটনা ঘটেছে, খুব স্বাভাবিকভাবে মানুষের একটা স্বতঃস্ফূর্ত আবেগ, একটা ক্ষোভ সেখানে কাজ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন করে উঠে আসা নেত্রী হিসেবে সেই আবেগ, মানুষের সেই ক্ষোভকে মান্যতা দিয়েছিলেন বলেই, হ্যাঁ, এটা হয়তো আজকে প্রমাণ হয়েছে যে বিনীত গোয়েল তিনি ঠিক কাজ করেছিলেন, তিনি কোনো অন্যায় তো করেননি, উল্টে তিনি আসল অপরাধীকে গ্রেপ্তার করেছিলেন। কিন্তু তারপরও বিনীত গোয়েলকে মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এই আন্দোলনের ম্যাগনিটিউডকে মান্যতা দিয়ে, কারণ তিনি নিজে আন্দোলনের প্রোডাক্ট। তাই আন্দোলনকে সম্মান জানিয়ে মমতা ব্যানার্জি হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আজকে প্রমাণ হয়ে গিয়েছে যে সেদিনকে আসলে এর পিছনে অন্য উদ্দেশ্য ছিল। সেদিনকে যারা জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলকে পিঠে শির দ্বারা উপহার দিয়েছিলেন, মেরুদণ্ড উপহার দিয়েছিলেন, আমরা বুঝিনি যে ওটা একটা সিনেমার আসলে ট্রেলার ছিল। সিনেমা বেরোনোর আগে দেখবেন ট্রেলার বেরোয়, আসলে সিনেমাটা পরে বেরোলো। ওই ট্রেলারটা ছিল শির দ্বারা, মানে ওই লৌহ সম মেরুদণ্ড, দৃঢ় ইস্পাতের মতো দৃঢ় মেরুদণ্ড। পরে বুঝলাম যে ওটা ইস্পাত, লোহার রডের স্টিলের বিজ্ঞাপন বেরোবে পরবর্তীকালে একটা সিনেমা, যেখানে জুনিয়র ডাক্তাররা তাদের একজন বা দুজন তারা ওই বিজ্ঞাপনের মডেল হবেন বলে আগে থেকে ট্রেলার হিসেবে ওই শিরদাঁড়াকে ব্যবহার করা হয়েছিল। যেরকম ভাবে আমরা দেখেছি এখন যারা এত দুর্নীতি নৈতিকতা নিয়ে চর্চা করছেন, এরকম ডাক্তারও তো দেখছি যিনি এখন MS পাসই করেননি, তিনি সিঙ্গুরে গত 2 বছর ধরে প্র্যাকটিস করছেন এবং মিথ্যা সার্টিফিকেট জাল লিখে নিজের নামের পাশে MS ডিগ্রি লিখে তিনি সেখানে ডাক্তারি প্র্যাকটিস করছেন। এই ধরনের জালজুয়া চুরিও তো দেখছি আমরা। আবারও বলছি, তোমরা যখন জানো যে মিথ্যে সার্টিফিকেট দিয়ে বা জাল ডিগ্রি, ভুয়ো ডিগ্রি দিয়ে কেউ প্র্যাকটিস করছে, তার এগেইনস্টে সরকারের ব্যবস্থা নিতে এত অনীহা কেন? না, আমি আবারও বলছি, সরকার কি ব্যবস্থা নেবে সেটা তো আমি এখান থেকে বলতে পারি না, কারণ আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নই।
আমি এইটুকু জানি যে যারা নীতি নৈতিকতার দোহাই দিয়ে এত বড় বড় জ্ঞান দিয়েছেন, তাদের নীতি নৈতিকতা কোথায় থাকে যে আমি এখন এমএস সার্টিফিকেটটা অর্জনই করিনি, আমি তার আগে থেকে এমএস লিখে আমি সেখানে স্পেশালাইজ পরিষেবা দিতে নাম লিখিয়ে ফেলে লিফলেট বানিয়ে ফেলেছি। তো এটা কি ধরনের নীতি নৈতিকতা? আমি অভয়া তিলোত্তমা আমাদের ঘরের বোন, তার আবেগকে ব্যবহার করে 5 কোটি টাকা উঠেছে, সেই টাকার কোনো হিসেব নেই, অডিট নেই, সেই টাকা কার কাছে আছে কেউ জানে না। তাহলে সেই টাকা যার আবেগকে ব্যবহার করে তৈরি হয়ে উঠেছে, কেন তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না? কেন অভয়ার মা বাবার হাতে সেই টাকা অর্থ তুলে দেওয়া হচ্ছে না, যাতে তারা তাদের মেয়ের স্মৃতি রক্ষার্থে তারা কোনো স্মৃতি রক্ষার উদ্দেশ্যে কোনো কাজ করতে পারে? তাহলে তো আমি বরঞ্চ ইডিকে বলবো যে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে এই ধরনের এরকম হিউজ অ্যামাউন্টের টাকা যেখানে উঠেছে, ইডি কেন সেখানে তদন্ত করবে না? ইডি যদি সমস্ত কিছু তদন্ত করতে পারে, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সামনে রেখে অভয়ার মৃত্যুকে ব্যবহার করে যে মানি লন্ডারিং হয়েছে, টাকা উঠেছে, সেই টাকার উৎস দেখা হোক এবং সেই টাকা কি কাজে ব্যবহার হয়েছে সেটা দেখা হোক। আমরা আরজি করে চলে গেলাম শুভেন্দু প্রসঙ্গে আলোচনা করতে করতে, কিন্তু হ্যাঁ, শুভেন্দু প্রসঙ্গে আসছি। না, রেলিভেন্ট মানে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে চাইছিলেন বিনীত গোয়েলের অপসারণ। তার কথায় অপসারিত হননি বিনীত গোয়েল, কিন্তু জুনিয়র ডাক্তারদের কথায় অপসারিত হওয়ার পর শুভেন্দু অধিকারী কি একটু অক্সিজেন পেলেন? তিনি নির্যাতিতার মা বাবার কাছে যাচ্ছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন আইনি লড়াইয়ের। আমার মনে হয় শুভেন্দু অধিকারী কি এখান থেকে কোনো অক্সিজেন পেয়ে গেলেন বিনীত গোয়েল সরাতে? না, আমি আবারও বলছি, এই আন্দোলনের পিছনে বাম এবং বিজেপি সম্পূর্ণ মদতে আন্দোলন হয়েছে। আপনাদের মনে থাকবে যে যখন সল্ট লেকে স্বাস্থ্য ভবনের পাশে আন্দোলন হচ্ছে, তার পাশেই বিজেপির কার্যালয় ছিল, বিজেপি রাজ্য দপ্তর সল্ট লেকের। সেই অফিস থেকে কার্যত সমস্ত রকমের মেটেরিয়াল সাপ্লাই থেকে শুরু করে সেই অফিস ঘরকে ব্যবহার করতে দেওয়া থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের একটা অংশ, তাদেরকে আমরা দেখেছিলাম বিজেপির কার্যালয়ে গিয়ে কার্যত বিশ্রাম নিতে। বলতে পারবো না তার প্রতিদানেই হয়তো জুনিয়র ডাক্তাররা শুভেন্দুর পরিকল্পনা অনুযায়ী সেদিনকে বিনীত গোয়েলের অপসারণ দাবি করেছিলেন কিনা। আগামী দিন সমস্ত কিছুই সামনে আসবে। আমি আবারও বলছি, যেই কাথি শুভেন্দু অধিকারীর অপরাজেয় দুর্গ বলে পরিচিত ছিল, সেই কাথি প্রমাণ করে দিল যে অধিকারীগড় ভাঙতে চলেছে এবং অধিকারীগড় ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেরে ওঠেনি ঠিকই, কিন্তু আগামী দিন পূর্ব মেদিনীপুর জেলার যে 17টা সিট রয়েছে, সেই 17টা সিটের মধ্যে 90% সিটে তৃণমূল কংগ্রেসই জয়যুক্ত হতে চলেছে। কারণ গতবারও আপনাদের মনে থাকবে, গতবারও সেই জেলার সিটগুলোর মধ্যে প্রায় 60%-এর বেশি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল, তুলনায় বিজেপি কম আসনে জিতেছিল। তাই স্বাভাবিকভাবে এবার বিধানসভা নির্বাচনের দিকে বাড়তি নজর থাকবে, কারণ বিজেপির জাহাজ কিন্তু ডুবছে। বিজেপির জাহাজ ডুবছে, 18 থেকে 12-তে নেমেছে। সামগ্রিকভাবে বিজেপি 77টা এমএলএ নিয়ে বিধানসভায় যাত্রা শুরু করেছিল, লিডার অফ অপোজিশন হয়েছিল, লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা। সেখান থেকে আজকে বিজেপির বিধায়ক সংখ্যা কত লিডার অফ অপোজিশন নিজেও জানেন না, যার জন্য ওরা কোনো বিধানসভায় দেখবেন না ভোটাভুটিতে যাচ্ছে। কারণ ভোটাভুটিতে যদি যায় তাহলে এখনো কাগজে কলমে যে 67 জন বিধায়ক বিজেপির সাথে আছে, ভোটাভুটি হলে দেখবেন ওটা 60-এর নিচে। 77 জন আছে, 77 জন কাগজে কলমে। না, কাগজে কলমে 77 জন নেই, তারপরে আরো কিছু কমেছে। হ্যাঁ, তারপরে আরো কিছু কমেছে। শুধু তাই না, যেমন ধরুন বনগাঁর উপনির্বাচনে যেখান থেকে আমাদের ঠাকুরবাড়ির মেয়ে জিতেছেন, বা ধরুন রানাঘাটে মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক ছিলেন, তিনি তৃণমূলের টিকিটে জিতেছেন। কৃষ্ণ কল্যাণী তিনি তৃণমূলের টিকিটে জিতেছেন। এই সাম্প্রতিক উপনির্বাচনে মনোজ তিগ্গার আসন বিজেপি হারিয়েছে। তাই স্বাভাবিকভাবে 77 কমতে কমতে 70-এর নিচে চলে এসেছে ইতিমধ্যে অফিসিয়ালি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যদি এখন কোনো বিধানসভায় বিলের ওপর ভোটাভুটিতে যায়, তাহলে দেখবেন বিজেপি 60টা ভোটও পাচ্ছে না। আগামী দিন এমন অবস্থা না তৈরি হয় যেখানে বিজেপি বিরোধী দলের প্রধান বিরোধী দলের মর্যাদা যদি রাখতে না পারে, তাহলে সেটা শুভেন্দু অধিকারীর জীবনে চূড়ান্ত ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। তাই আজকে কাথি যে রাস্তা দেখাচ্ছে, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন এই কারণেই গুরুত্বপূর্ণ। এই কোঅপারেটিভ ব্যাংক শুধু পূর্ব মেদিনীপুর বলে নয়, পূর্ব মেদিনীপুরের বাইরেও অন্যান্য জেলাতেও, কারণ পশ্চিম মেদিনীপুরে এই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, ঝাড়গ্রামে এই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, এবং সারাউন্ডিং জায়গাগুলোতে আছে, কলকাতাতেই আছে, কলকাতা, সারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা, এবং যার মূল প্রাণকেন্দ্র হচ্ছে কাথি। যেই কাথির প্রাণকেন্দ্রের সর্বেসর্বা নায়ক নাকি শিশিরবাবুর মেজো খোকা, তো সেই মেজো খোকা তার নিজের গড় রাখতে পারছে না। শুধু তাই না, 101 ভার্সেস 8 এই ভয়াবহ মার্জিন, কার্যত জামানত বাজেয়াপ্তর থেকেও খারাপ মার্জিন,
এইটা ইন্ডিকেট করছে যে রাজ্যে বিজেপির নৌকা ডুবছে। আগামী দিন আমি জানি না শুভেন্দু অধিকারী আইএসএফ এ যাবেন না এসইউসিআই তে যাবেন, কারণ ও কারণ নয়। শুভেন্দু অধিকারী না বিজেপির, ও বিজেপির আদর্শকে ভালোবেসে বিজেপি গেছে, ও নিজেও দাবি করবে না। যে 19-এ বলেছিল যে গুজরাটের গণহত্যাকারী নরেন্দ্র মোদী, সংখ্যালঘুর রক্ত হাতে লেগে আছে, মোদি হাটাও দেশ বাঁচাও, শুভেন্দু সেই ভিডিও ভাইরাল, আপনিও দেখেছেন আমিও দেখেছি। আর আমরা তো শুভেন্দু তো আমাদের সাথে একই দল করতো, তা আমরা ওর মোডাস অপারেন্ডি খুব ভালো মতো জানি। শুভেন্দু অধিকারী না তৃণমূলে থাকাকালীন তৃণমূলের ছিল, না বিজেপিতে রয়েছে বিজেপির লোক, ওর না আরএসএস এর, ওর নিজের ধান্দা ছাড়া কিছু বোঝে না। ওর নিজের রাজনৈতিক অ্যাম্বিশন স্যাটিসফাই করার জন্য আগামী দিন যদি দেখে যে এসইউসিআই তে গেলে ওর লাভ হবে, ও আগামী দিন এসইউসিআই তে চলে যাবে। ও যদি কোনোদিন মনে করে আইএসএফ এ গেলে তো এখন যে সনাতনী সনাতনী ডায়লগ মারছে, ও দেখবেন কোনোদিন প্রয়োজন পড়লে আব্বাস সিদ্দিকীর হাত ধরে গিয়েও সেখানে গিয়েও ডায়লগ মারতে পারে। ও তখন ইফতারে মজলিসে গিয়ে দেখবেন আবার নতুন করে দাওয়াত গ্রহণ করবে। তো এর কোনো রাজনৈতিক স্থিরতা নেই, এর কোনো রাজনৈতিক স্ট্যান্ড নেই, পুরোটাই ধাপ্পাবাজি এবং দ্বিচারিতা। যিনি নিজেকে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য বিজেপিতে যোগদান করেছেন, কোনো আদর্শের প্রতি দায়বদ্ধ থেকে বিজেপিতে যায়নি শুভেন্দু অধিকারী। তাই খুব স্বাভাবিকভাবেই আজকে তার নিজের জেলায় নিজের গড় যখন হাতছাড়া হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে অধিকারী ফ্যামিলির ওয়াশ আউট হয়ে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাথি পুরসভার ফল, এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ফল আজকে পরিষ্কার করে দিচ্ছে আগামী দিনে 2026-এ সেই দিকের দিকে। অরূপ বলছেন যে ওয়াশ আউট হয়ে যাওয়াটা সময়ের অপেক্ষা। আমরাও একটু সময় চেয়ে নিচ্ছি, একটা 40 সেকেন্ডের বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের মুখোমুখি অনুষ্ঠান। আজ মুখোমুখি অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তীর বক্তব্য, সরস বক্তব্য, আমাদের সকলকে ছুঁয়ে যায়। এখানেও তিনি বক্তব্যের মাঝখানে বেশ হিউমার মেশাচ্ছেন, মজার কথা বলছেন, ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা বলছেন, আগামী নির্বাচনে যে 90% আসন 17টা বিধানসভার মধ্যে পূর্ব মেদিনীপুরে 90টা আসন তারা দখল করবেন, এমন কথাও বলছেন। কিন্তু অরূপ 100% নয় কেন? নন্দীগ্রামকে বাদ দিয়ে রাখলেন? না না, নন্দীগ্রাম বলে নয়, নন্দীগ্রামে শুভেন্দু হারবে পরের বার। নন্দীগ্রামের মানুষকে গতবারও বোঝাতে সক্ষম হয়েছিল যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, যেভাবে রাজ্যের বহু জায়গায় বোঝাতে সক্ষম হয়েছিল যে ওই আপকি বার 200 পার, মানুষ তখন সেই গল্পটা বিশ্বাস করেছিল কিছু মানুষ। তো খুব স্বাভাবিকভাবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে, এই গল্পটা ও মানুষকে খাওয়াতে পেরেছিল। কিন্তু আজকে বিজেপি একটা ডাইং ইন্ডাস্ট্রি, বিজেপি আজকে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। মানুষ দেখছে বিজেপির নৌকো 18 থেকে কমতে কমতে 12তে এসছে। আমি তো বলবো বিজেপির আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে সিপিএম। বিজেপি এর রাজ্যে সিপিএম কে দেখে শিখছে। সিপিএম কিভাবে নিজেকে শূন্য এবং তার পরবর্তীকালে মহাশূন্যে পৌঁছতে হয় সিপিএম করে দেখিয়েছে। বিজেপি 18 থেকে 12তে নেমেছে, 12 থেকে শূন্যতে যাবে এবং তারপর বিজেপির পরিণতিও মহাশূন্যেই পৌঁছবে। তো বিজেপিকে দেখে সিপিএম শিখছে। তো খুব স্বাভাবিকভাবেই 2026-এ যখন নন্দীগ্রামে শুভেন্দু দাঁড়াবে, ও চেষ্টা করবে সর্বশক্তি লাগাতে। কিন্তু নন্দীগ্রামের যে মানুষ, তারা গতবারকে ওকে বিশ্বাস করেছিলেন, তারা দেখেছেন যে শুভেন্দুর মুরুদে এটা কুলোবে না। আর নন্দীগ্রামের বুকেও মানুষের মনে প্রবল ক্ষোভ। নন্দীগ্রামের মানুষ দেখেছে শুভেন্দু অধিকারীর যাদেরকে নিয়ে দল চালাচ্ছেন, কার্যত তাদের হাতে বিজেপির পুরনো কর্মীরাও নির্যাতিত এবং অত্যাচারিত। গতবার কিন্তু নন্দীগ্রামে বিজেপি ইউনাইটেড ছিল, কারণ শুভেন্দু তখনও নন্দীগ্রামে বিজেপি নেতা হিসেবে পরীক্ষিত ছিল না। তাই নতুন ওই হানিমুন পিরিয়ডটা শুভেন্দু পেয়েছিল নন্দীগ্রামের বুকে বিজেপি হিসেবে। তো এবার সেখানে বিজেপির পুরনো কর্মীরাও নন্দীগ্রামের বুকে অত্যাচারিত এবং তারা প্রকাশ্যে মুখ খুলছেন যে আমরা বিজেপিকে দুর্দিনে বিজেপি করেছি, আজকে শুভেন্দুর বাহিনীর দাপটে আমরাই কোণঠাসা। তো স্বাভাবিকভাবে আরএসএস বিজেপির যে সাপোর্ট গতবার পেয়েছিল শুভেন্দু অধিকারী, এবার সেই সাপোর্ট পাবে না। তার সাথে সাথে যে মন্তব্য করেছে মাইনরিটিদের বিরুদ্ধে, সামগ্রিকভাবে সংখ্যালঘু মানুষ এবং নন্দীগ্রামের মানুষ কিন্তু ধর্মনিরপেক্ষ। মাথায় রাখতে হবে, যখন 2007-এ অত্যাচার হয়েছিল, 3রা জানুয়ারি থেকে শুরু হয়েছিল গড়চক্রবেরিয়া ভূতারচক মোড়ে, যে অত্যাচারে প্রথম গুলি চলেছিল জমি দখলের নাম করে, তার পরবর্তীকালে 14ই মার্চ এবং পরবর্তীকালে 10ই নভেম্বর এই নন্দীগ্রামের যে সিরিজ অফ সন্ত্রাস
2007-এ যখন লড়াই করেছিল তখন কিন্তু বাসন্তীকর সুপ্রিয়া মণ্ডলের সাথে একই সাথে ইমদাদুল শেখ সেলিমরাও তারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে বাজি রেখে লড়াইটা করেছিলেন। নন্দীগ্রাম চিরকাল হাতে হাত ধরে, সেখানে আবু তাহেরও ছিল, শেখ সুপিয়ানও ছিল, আবার সেখানে নিশিকান্ত বাবুরাও ছিলেন। খুব স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের মানুষ কিন্তু চিরকাল ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষেই সওয়াল করেছেন। আগামী দিন নন্দীগ্রাম শিক্ষা দেবে এবং তার পঞ্চায়েতের নির্বাচনও তো দেখিয়ে দিয়েছে। জেলা পরিষদের আসন তো শুভেন্দু হেরেছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে জিতেছে, 1 নম্বর ব্লক তো গুহারা হেরেছে শুভেন্দু অধিকারী। আগামী নন্দীগ্রামের মানুষ কিন্তু 2026-এই বুঝিয়ে দেবে শুভেন্দু বিদায় ঘন্টা নন্দীগ্রাম থেকেই বাজবে। আমি একজন রাজনৈতিক ছাত্র হিসাবে তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তাহলে শুভেন্দুর ভবিষ্যৎটা কি হবে? মানে বিজেপিতে গুরুত্বহীন হয়ে গিয়েছে, অমিত শাহ অ্যাপয়েন্টমেন্ট চাইলেও পাওয়া যাচ্ছে না, দিল্লি আর ঘন ঘন যাচ্ছেন না উনি। এখন যা পরিস্থিতি, বিজেপি কার্যত অভিভাবকহীন একটা দল, পশ্চিমবাংলায় কোনো রাজ্য সভাপতি নেই, কার্যকরী রাজ্য সভাপতি নেই, শুভেন্দুই সভাপতির আসন অলঙ্কৃত করবেন এরকম একটা হাওয়া উঠেছিল বটে, কিন্তু সে হাওয়া মিলিয়ে গিয়েছে। তাহলে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎটা কি হবে? দেখুন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমার যতটুকু মনে হয়, যতদিন কেন্দ্রে বিজেপি আছে শুভেন্দু অধিকারী এ রাজ্যের বুকে করবে, কিন্তু যদি 2000-তেও ব্যর্থ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে বিজেপি নেতৃত্বকে ঘাট ধাক্কা দেবে। সেই জায়গায় শুভেন্দু অধিকারীর সামনে রাস্তা হিসেবে তখন শুভেন্দু অধিকারী যদি মমতাদির কাছে, আবার মমতাদি তো এমনি দয়ালু মন, মমতাদির কাছে এসে মমতাদিকে সে যতই গালিগালাজ করুক, মমতাদি দিনের শেষে তাকে হয়তো ক্ষমা করে দেন। আমি জানি না আগামী দিন আবার নতুন কোনো সমীকরণ দেখতে হবে কিনা। আমরা রাজনীতির ছাত্র হিসেবে মানে অপেক্ষা করে আছি আগামী দিন শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ দেখার জন্য, যে শুভেন্দু আইএসএফ এ যায়, শুভেন্দু এসইউসিআই-তে যায়, নাকি জাতীয় কংগ্রেসে আবার প্রত্যাবর্তন করে, নাকি নিজে নতুন দল করার ক্ষমতা শুভেন্দু অধিকারীর নেই। যদি সেই মুরত থাকতো তাহলে 2020-তেও নিজের দমে নিজের নতুন দল করতো। ও চিরকাল অন্যের ঘাড়ে ভর দিয়ে নেতা হয়েছে। ও 2003-4-এর পর থেকে মমতা ব্যানার্জি ওকে সমর্থন করেছিল বলে শুভেন্দু অধিকারী নেতা হয়েছিল। উইদাউট মমতা ব্যানার্জি শিশির অধিকারী জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আমি আপনাকে কেন এই কথা বলছি, প্রথমে এই কথাটা বলেছিলাম, 1998 লোকসভা নির্বাচনে শিশির অধিকারী জামানত বাজেয়াপ্ত হয়েছিল ওই কাঁথি থেকে। অর্থাৎ মমতা ব্যানার্জি যদি পাশে না থাকতেন, শুভেন্দু অধিকারী আজকে যে উচ্চতায় নিজেকে নিতে পেরেছেন সেই উচ্চতার অর্ধেকটুকু তিনি অ্যাচিভ করতে পারতেন না। শুভেন্দু অধিকারী হচ্ছে একটা লতানে গাছ, যার অবলম্বন হিসেবে কোনো বড় গাছ লাগে। এখানে মমতাদি ছিল সেই বড় গাছ, তারপর বিজেপিকে ধরেছিল, কিন্তু বিজেপির কাছে ও অলরেডি রিজেক্টেড, বিজেপির কাছে ও একটা ফেইল্ড প্রোডাক্ট। তাই আগামী দিনে কংগ্রেসে যাবে, না এসইউসিআই-তে যাবে, না আইএসএফ এ যাবে, নাকি অন্য কিছুতে যাবে, সেটা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দেখার বিষয় রইল। আবার আগামী দিন কে বলতে পারে, রাজনীতি সম্ভাব্যতা শিল্প, হয়তো দেখবেন কোনোদিন মমতাদির কাছে এসে হাতে পায়ে ধরে আবার তৃণমূলে ফেরার জন্য আবেদন করেছে কিনা। আমরা রাজনীতির ছাত্র হিসেবে আমরা সেই দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করব। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নতুন দল একটা গড়ার কথা উঠছে, তুমিও বললে শুভেন্দু অধিকারী নতুন দল করতে পারে, কিন্তু বিভিন্ন মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, নামটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যুবরাজের নেতৃত্বে নাকি নতুন একটা দল গঠন হচ্ছে। এটা রাজনৈতিক ছাত্র হিসেবে কিভাবে বিশ্লেষণ করবে? যারা রাজনীতি সচেতন তারা জানেন যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি হচ্ছে তৃণমূল কংগ্রেসের হৃদয়। মমতা ব্যানার্জিকে ছাড়া তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কল্পনা করা যায় না। তেমনি একইভাবে মস্তিষ্ক ছাড়া, সেই সারা শরীরে যেরকম রক্ত সঞ্চালন করতে গেলে মস্তিষ্ক, হৃদয় সবকিছুকেই লাগে, তেমনি মস্তিষ্কটার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও লাগবে। আর এটা বারবার প্রমাণ করেছেন 2021-এর নির্বাচনে, যার জন্য দেশের প্রধানমন্ত্রীকে এসে ভাইপো বলে আক্রমণ করতে হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাম্বার 2, তাকে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করতে হয়েছে, এবং তারাই তো বুঝিয়ে দিয়েছেন যে অভিষেক ব্যানার্জির সেই রাজনৈতিক গ্রহণযোগ্যতা আছে। আজকে যখন 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18টা আসন বিজেপির কাছে হেরে যাওয়ার পরে কার্যত বহু নেতা নেত্রী তারা ঘরে বসে পড়েছিলেন, সেই সময় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে না নিয়ে সে দিদিকে বলো কর্মসূচি যদি চালু না করতো, গ্রামে গ্রামে কিন্তু দিদিকে বলো কর্মসূচি করেই তৃণমূল কংগ্রেস গ্রামের মানুষের কাছে আবার পৌঁছে গিয়েছিল। মমতাদি চোট পেয়েছিলেন, এবং মমতাদিকে তো কার্যত ষড়যন্ত্র করে আঘাত করা হয়েছিল নন্দীগ্রামের বুকে, বিরুলিয়ার মধ্যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে। তারপরে মমতাদি খুব স্বাভাবিক কারণেই মমতাদি ওই পানীয় হুইল চেয়ারে চেপে প্রচার করেছেন, কিন্তু মমতাদিকে সাপ্লিমেন্ট করেছিলেন কিন্তু অভিষেক ব্যানার্জি। গোটা রাজ্য জুড়ে প্রচারের দায়িত্ব কার্যত নিজের ঘাড়েও তুলে নিয়েছিলেন মমতাদির পাশাপাশি। তার ফল পেয়েছিল তৃণমূল। আজকে যখন পঞ্চায়েত নির্বাচনের আগে
2023-এ পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আপনার মনে থাকবে 2022 সালের 21শে জুলাই ঐতিহাসিক সভার পরের দিন অর্থাৎ 22শে জুলাই রাত্রে পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেইড করে। গত কয়েকদিন আগে পার্থ চ্যাটার্জি জামিন পেয়েছে, কারণ মানিকঠেল প্রমাণ করতে পারেনি। কিন্তু সেই ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি খারাপ হয়েছিল। তার পরবর্তীকালে একের পর এক নেতা গ্রেপ্তার হয়েছেন। আমরা জানি ইডি সিবিআই কে কাজে লাগিয়ে বিজেপি এজেন্সি রাজনীতি করে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে, কুন্তল, শান্তনু, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একের পর এক নেতা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়া হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে 2023 সালের ওই এপ্রিল মে মাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা, যেই যাত্রা শুরু করেছিলেন স্বয়ং কুচবিহার থেকে, একদম কাকদ্বীপে এসে যে যাত্রা শেষ হয়েছিল, সেই যাত্রা গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা যাদের মোরাল ডাউন হয়ে গিয়েছিল, অভিষেক ব্যানার্জির নবজোয়ার যাত্রা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাককালে গোটা বাংলায় তৃণমূল কর্মীদের, বিশেষ করে যুব ছাত্র কর্মীদের বিরাটভাবে উজ্জীবিত করেছিল। তার ফল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল। আবার 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশলী দক্ষতা, কেউ ভেবেছিল বহরমপুরের মতো আসন তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীকে হারাতে পারবে? ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করা থেকে শুরু করে এই সাংসদ তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বুদ্ধিমত্তার ছাপ, মমতাদির অনুমতি সাপেক্ষে, অবশ্যই মমতাদির অনুমোদন সাপেক্ষে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় যেই মাস্টার স্ট্রোক গুলো দিয়েছেন, আজকে ভাবুন আরামবাগের বুকে মিতালি বাগ, একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি অঙ্গনওয়াড়ি কর্মী থেকে দেশের পার্লামেন্টে পৌঁছে যাচ্ছেন মানুষের প্রতিনিধিত্ব করতে। কালীপদ সোরেন খেরওয়াল, তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি এবং কবিয়াল গায়ক। তিনি তার মতো মানুষকে সামনে রাখা, ঝাড়গ্রামের মতো হারা আসন আগের বার বিজেপি জিতেছিল, এবার সেই আসন তৃণমূল নিজের দখলে নিয়ে এসছে। মেদিনীপুর আসন তৃণমূল তার নিজের দখলে এনেছে। মমতাদির নেতৃত্ব, অভিষেকের সেনাপতিত্ব, এই যৌথ যুগলবন্দি যতদিন আছে ততদিন বিজেপি এ রাজ্যে বারবার হারবে। তাই ওরা জানে যে মমতাদি এবং অভিষেক ওদের কাছে একটা আতঙ্কের কারণ। তাই জন্য এমন একটা বাতাবরণ তৈরি করো, এমন একটা আবহাওয়া তৈরি করো যাতে মানুষের মনে একটা অবিশ্বাস তৈরি করা যায়। মমতাদি ভার্সেস অভিষেক একটা বাতাবরণ তৈরি করে, আদৌ তা নয়। বিষয়টা মমতাদি এবং অভিষেক। বরঞ্চ আমি আপনার চ্যানেলেও দেখেছি, অন্য চ্যানেলেও দেখেছি এবং খবরও পাচ্ছি যে সিপিআইএম এর একজন যুব নেত্রী, তিনিও নাকি আবেদন জমা করেছেন। সত্যি মিথ্যা আমি জানি না, আমি তো নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে আমার কোনো কথা হয়নি। দিল্লিতে নাকি শুনলাম আরো একটি আবেদনও জমা পড়েছে, এবং সেটা নাকি সিপিএম এর এক যুব নেত্রী, যাকে আগুন পাখি বলা হচ্ছে, তার নামে নাকি সেই রকমের একটা আবেদন জমা পড়েছে। সত্যি সত্য আমার জানা নেই, কিন্তু যদি সেটা হয়ে থাকে রাজনীতিতে খুব ইন্টারেস্টিং হবে, কারণ বামেরাও মানুষের কাছে রিজেক্টেড। বামেরা সিপিএম এর নামে এখনো, আজকে এ রাজ্যের বুকে যার বয়স 30 বছর, সে সিপিএম এর আমলটার শেষটা দেখেছে। আজ থেকে 13 বছর আগে তার বয়স ছিল 17 বছর, সে দেখেছে নন্দীগ্রামের সিঙ্গুরের অত্যাচার। আজকে যার বয়স 40 বছর, সে আজ থেকে 20 বছর আগে দেখেছে যে 2004 সালে ভোটে জেতার সময় সিপিএম কি তাণ্ডব করেছিল। আজকে যার বয়স 50 বছর, সে কিন্তু সিপিএম এর 90-95 ইয়েতে গড়বেতা, আরামবাগ, খানাকুল, কেশপুরের অত্যাচারটা দেখেছে। অর্থাৎ এই যে 20 থেকে নতুন ভোটার থেকে 50 বছর বয়সী যে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, তারা সিপিএম এর অত্যাচারটা এখনো ভোলেনি। তাই খুব স্বাভাবিকভাবেই আরো অন্তত 15-20 বছর এ রাজ্যের বুকে সিপিএম এর কোনো সম্ভাবনা নেই। সেটা বুঝতে পেরে সিপিএম আবার ওই নতুন বোতলে পুরনো মদ ঢালার চেষ্টা করছে কিনা সেই দিকে বরঞ্চ আমার মনে হয় রাজনৈতিক কর্মীদের লক্ষ্য রাখা উচিত। রাজনীতি সম্ভাবনার শিল্প, যেই ঘটনাই সামনে আসুক, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি আগামী দিন অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে। রাজনীতির ছাত্র হিসেবে আমাদের কাজ সেগুলোকে অবজার্ভ করা এবং সেগুলো থেকে তথ্য সংগ্রহ করা। আমি আবারও বলছি, মমতাদি বনাম অভিষেক নয়, মমতাদি এবং অভিষেক এই যুগলবন্দি বারবার করে বিজেপিকে পরাজিত করেছে। আগামী দিন মমতাদি দেশকে দিশা দেখাবেন, এবং মমতাদির দেখানো পথে মমতাদি যতদিন সক্ষম, যতদিন সচল, ততদিন মাথার উপর মমতাদিই থাকবেন। যতদিন মমতাদি সম্পূর্ণ কর্মক্ষম, বাংলা এবং দেশকে মমতাদি পথ দেখাবেন। আর মমতাদির পরে বয়সের নিয়মেই মমতাদিকে একদিন না একদিন তো মমতাদির জায়গাটা, সেই জায়গায় কাউকে না আসতে হবে। নিশ্চিতভাবে মমতাদির পরে, জনগণ মন অধিনায়িকার পরে এক বাক্যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগের নাম একজনই, সেটা অভিষেক ব্যানার্জি। মমতাদি তৃণমূল কংগ্রেসের হৃদস্পন্দন, আর মমতাদির পরে যদি কেউ আবেগ থেকে থাকে সেটা অভিষেক ব্যানার্জি। যারা এই আবেগকে মান্যতা দেবেন না, তারা কিন্তু ভুল করছেন, তারা মূর্খের সঙ্গে বাস করছেন, এটুকুই বলতে পারি। আমরা অনেক কথা জানলাম অরূপ চক্রবর্তীর কাছ থেকে, সুবক্তা, এবং গুছিয়ে বললেন অনেক কথাই তিনি এড়িয়ে যেতে চাইলেন। মমতা বনাম অভিষেক একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা আমাদের তরফ থেকে ছিলই, এটার মধ্যে কোনো ভুল নেই।
সেটিং এর তত্ত্ব আসছে আরজি কর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেই নিয়ে প্রশ্নটা করার ইচ্ছে ছিল, কিন্তু এই প্রশ্নটা তুলে রাখলাম আগামীকালের জন্য। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকাল 9টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।